বৃক্ষের নিকটে গিয়ে বলি, দয়াবান বৃক্ষ, তুমি একটি কবিতা দিতে পারো? বৃক্ষ বলে, আমার বাঁকুল ফুঁড়ে আমার মজ্জায় যদি মিশে যেতে পারো, তবে হয়তো পেয়ে যাবে একটি কবিতা। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভির পর্দায় জলসাঘরে অনুষ্ঠান। আর আজকে আমি আছি সঞ্চালনায় আপনাদের বন্ধু ওয়েন্দ্রিলা। আর আজকে আমাদের সঙ্গে যেই আবৃত্তির শিল্পী বন্ধু আছেন, চলুন তার সাথে একবার আলাপ করে নিই। নমস্কার। নমস্কার। আপনার নাম? তৃপ্তি দে। আপনি কোথা থেকে আসছেন? মালদা। আজকে আমাদেরকে মূলত কি কি পরিবেশনা করে শোনাচ্ছেন? আমি বিভিন্ন রকম কবিদের কবিতা শোনাবো। বৃষ্টি নিয়ে রয়েছে, রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা সেও রয়েছে, কবিগুরুর কবিতা, নানান স্বাদের কবিতা শোনাবো আমি। তাহলে বেশি কথা না বলে চলুন তৃপ্তিদির কণ্ঠে তার প্রথম কবিতা শুনে নেব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌরু মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলে অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলাম শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলো ওর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না। সময় কোথা সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি? একটুকু রইলাম চুপ করে, তারপর বললাম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললাম নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা। অসাধারণ একটি কবিগুরুর কবিতা শোনালেন তৃপ্তিদি তার কণ্ঠে। পরবর্তী কবিতা কি থাকছে? পরবর্তী কবিতা একটা মজার কবিতা, দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতা, বিলেত ফেরতা। আমরা বিলেত ফেরতা কভায়, আমরা সাহেব সেজেছি সবাই, তাই কি করি নাচার স্বদেশী আচার করি আছি সব জবাই। আমরা বাংলা গিয়াছি ভুলি, আমরা শিখেছি বিলিতি বুলি, আমরা চাকরিকে ডাকি বেয়ারা আর মুটেদেরই ডাকে কুলি। রাম কালীপদ হরিচরণ নাম এসব সেকেলের ধরন, তাই নিজেদের সব ডেরে ও মিটার করিয়াছি নামকরণ। আমরা সাহেবের সঙ্গে পটি, আমরা মিস্টার নামে রটি, যদি সাহেব না বলে বাবু কেহ বলে, মনে মনে ভারী চটি। আমরা ছেড়েছি টিকির আদর, আমরা ছেড়েছি ধুতি ও চাদর, আমরা হ্যাট বুট আর প্যান্ট কোট পরে সেজেছি বিলিতি বাদর।
আমরা বিলিতি ধরনে হাসি, আমরা ফরাসি ধরনে কাশি, আমরা পা ফাঁক করে সিগারেট খেতে বড্ডই ভালোবাসি। আমরা হাতে খেতে বড় ডরাই, আমরা স্ত্রীকে ছুরি কাটা ধরাই, আমরা মেয়েদের জুতো মোজা দিদিমাকে জ্যাকেট কামিজ পরাই। আমাদের সাহেবি আনাই বাধা, এই যে রংটা হয় না সাদা, তবু চেষ্টার ত্রুটি নেই। ফিনুলিয়া মাখি রোজ গাদা গাদা। আমরা বিলেত ফেরটা কটাই, দেশে কংগ্রেস আদি ঘটাই। আমাদের সাহেব যদিও দেবতা, তবুও সাহেবগুলোই চটাই। আমরা সাহেবি রকমে হাঁটি, স্পিচ দেই ইংরেজি খাঁটি, কিন্তু বিপদেতে দেই বাঙালিরই মতো চম্পট পরিপাটি। আমরা বিপদেতে দেই বাঙালিরই মতো চম্পট পরিপাটি। দ্বিজেন্দ্রলাল রায়ের একটি অসাধারণ মজার কবিতা আমাদের শোনালেন তৃপ্তিদি। তৃপ্তিদি, কবিতা চর্চা ছাড়া আর কি করা হয়? কবিতা চর্চাটাই আমার মেন, সেটাই করা হয়। আচ্ছা, স্টেজ প্রোগ্রাম করা হয় নিশ্চয়ই? একদম প্রচুর। কি ধরনের প্রোগ্রাম বেশি করা হয়? একক প্রোগ্রাম বেশি করা হয়, গ্রুপ প্রোগ্রাম তো থাকে, ওটা সিজনাল। আচ্ছা, আমাদের যখন মেলা টেলা বা মালদা শহরে যেমন শীতের সময় নানা রকমের মেলা আনা হয়, আচ্ছা। সরকারি যেসব মেলাগুলো হয় সেখানে গ্রুপ প্রোগ্রাম হয়। এমনি আমার একক প্রোগ্রামও হয়, যেখানে ইনভাইট করা হয়। রথে কি ধরনের প্রোগ্রাম করলেন? রথে সেইভাবে প্রোগ্রাম করা হয়নি, কারণ রথে প্রোগ্রাম হয় না ওইভাবে, গ্রুপেরও প্রোগ্রাম নেই। আমার আচ্ছা। রথের চ্যানেলে কবিতা পোস্ট করা হয়, কিন্তু আমার চ্যানেল যেহেতু রয়েছে সেই জন্য আমাকে কবিতা পোস্ট করতে হয়। প্লাস কিসের চ্যানেল রয়েছে? তৃপ্তির কবিতামালা, কবিতা আচ্ছা চ্যানেল। আচ্ছা, ভীষণ সুন্দর। তৃপ্তিদির থেকে তার জীবনের অনেক গল্প আমরা আরো শুনে নেব, তার কবিতা চর্চা সম্পর্কে আরো শুনবো, কিন্তু এখন চলে যাব তার তৃতীয় কবিতাতে। বর্ষাকাল, তাই আমি বৃষ্টির কবিতাও রেখেছি আমার কবিতায়। অমল চক্রবর্তীর লেখা আয় বৃষ্টি। বৃষ্টি এলো আকাশ ভরা ভালোবাসায়, দুঠোঁট চুবে নিবিড় চুমুক, পথ ডুবিয়ে মাঠ ভরিয়ে, নদীর জলে মাতলা ঢেবে, নুপুর পড়া মেয়ের মতো চৈত্র দাহন জুড়িয়ে দিয়ে, স্কুল পালানো ছেলের মতো নকশি কাঁথার গল্প হয়ে, মাঝে মাঝে স্বপ্ন দেখি বৃষ্টি এলো, বৃষ্টি এলো। বৃষ্টি নেই, আমার দু চোখ চৈত্র মাঠ, আমার বুকে মরুর পাখি, আমার পায়ে ভীষণ বেরি, আমার গলায় ফাঁসির ফাঁদ, আমার ভাই গরাতখানায়, আমার মায়ের দু চোখ ধুধু, বস্ত্রহীনা কাল দেশ, শিশুর সবে শিশুর দিন, শঙ্খ চিলের পাখনা ছেঁড়া। বৃষ্টি নেই, বৃষ্টি নেই, আমার বুকে বৃষ্টি নেই। আয় বৃষ্টি আয়, আয় বৃষ্টি আয়, আয় বৃষ্টি আয়, এদেশে জুড়ে ঘন ঘটায় আয় বৃষ্টি আয়। ছোটবেলার মায়ের বলা গল্প হয়ে বৃষ্টি আয়, ছিদাম মাঝির নৌকো পাওয়া গানের মতো বৃষ্টি আয়, ফুলকুড়িদের ফুল ফোটানোর ধরল প্রেমে বৃষ্টি আয়, পাখির শেষে পুচ্ছ নাচার সকালে হয়ে বৃষ্টি আয়, কয়লা খনির খাদের কালো জমাট রোষে বৃষ্টি আয়, হাতের পেশির কাপন ভরা শব্দ হয়ে বৃষ্টি আয়, রক্ত লাল মেঘের জটায় ঈশানে তুলে বৃষ্টি আয়, বন বাদারে মাঠ পাথারে জোয়ারে ভরা বৃষ্টি আয়, পিকাসুর সেই পাখির মতো ভরসা গড়ে বৃষ্টি আয়, বৃষ্টি আয়, বৃষ্টি আয়, বৃষ্টি আয়। বৃষ্টি রে তুই আসবি কবে, বৃষ্টি রে তুই আসবি কবে, বুকে বুকে জমাট মেঘে ঝড় তুলে তুই আসবি কবে, বৃষ্টি রে তুই আসবি কবে, বৃষ্টি রে তুই আসবি কবে, আসবি কবে। নমস্কার। এখন চলছে বর্ষাকাল, বাইরে বেরোলেই সব সময় বৃষ্টিতে আমরা ভিজে যাচ্ছি, আর একদম উপযুক্ত সময়ের উপযুক্ত কবিতা শোনালেন আমাদের তৃপ্তিদি, আয় বৃষ্টি। চলে যাব তার পরবর্তী কবিতায়। পরবর্তী কবিতা কি থাকছে? পরবর্তী কবিতা আমি লিখেছি একটু প্রেমের কবিতা। আচ্ছা, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা তুই চাই। আমি একটা তুই চাই, একটা সত্যিকারের তুই চাই, যে জানবে আমার পুরো ভিতরটা,
জানবে আমার লুকোনো সব দোষ, আমার বদমাইশি, আমার নোংরামি, আমার কলঙ্ক। যে নিজে থেকে আমার ভুলগুলোর অংশীদার হবে, আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে নিজের খাতার প্রথম পাতায়। আমি এমন একটি তুই চাই যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব আমার সব অনিয়ম, আমার অপারগতা, আমার বদঅভ্যেস, আমার উচ্ছৃঙ্খলতা। আমি পিঠ চাপড়ে তার কাঁধে তুলে দেব আমার অসহায়ত্বের ঝুলি, আমার একাকিত্ব, আমার নিঃসঙ্গতার কষ্ট, আমার দুশ্চিন্তা, আমার হতাশা। সবগুলো ঝাড়ুদারের মতো কুড়িয়ে নিয়ে সে বাঁধবে মস্ত বড় এক বস্তা। তারপর কুলির মতো মাথায় করে বয়ে নিয়ে যাবে সেই সব অভিশাপ, আর হাসতে হাসতে বলবে, ভীষণ ভারী রে, কি করে এতদিন বইলি এই বোঝা। তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত। সাগর পাড়ে এসে প্রচণ্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা। ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে আমার সব অভিশাপের ঝুলি। আমি ঠিক এরকম একটা তুই চাই, যে কোনোদিন তুমি বা আপনিগুলোর মাঝে হারিয়ে যাবে না। হ্যাঁ, আমি এরকমই একটা তুই চাই, যে কোনোদিন তুমি বা আপনিগুলোর মাঝে হারিয়ে যাবে না। বাহ, আরও একটি সুন্দর কবিতা শুনলাম, প্রেমের একটি কবিতা। চলে যাব তৃপ্তিদির পরবর্তী কবিতায়। আমি লিখেছি আমাদের এই স্বাধীন ভারতবর্ষে আমরা কিভাবে স্বাধীনভাবে বেঁচে আছি সেই রকমই একটি কবিতা। কবিতার অংশ বিশেষ বলবো, কারণ কবিতাটি ভীষণ বড়, আমি অংশ বিশেষ শোনাব। আমার স্বাধীন ভারতবর্ষ। সূর্যতনয় অধিকারী। জীবন্ত দুর্গা। কন্যা ভ্রূণকে হত্যা করা হয় পৃথিবীর আলো দেখার আগেই। মণ্ডপে মণ্ডপে মাটির দুর্গার সাড়ম্বর আরাধনায় খরচ হয় লক্ষ কোটি। এ আমার দেশ, আমার স্বাধীন ভারতবর্ষ। বাবা মা দুজনেই চাকরিজীবী। তাদের সন্তান যে ফর্ম ফ্রিতে ফিল আপ করতে পারে, একই ফর্ম 1000 টাকা দিয়ে ফিল আপ করতে হয় ওই বাড়িতে কাজ করা কাজের মাসের ছেলেকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সংরক্ষণ। এই আমার দেশ, আমার স্বাধীন ভারতবর্ষ। এখানে সাফাই কর্মীরও লাগে বই কি শিক্ষাগত যোগ্যতা, অথচ রাজ্য দেশ চালাতে নেতা মন্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা না থাকলেও চলে। এ আমার দেশ, এ আমার ভারতবর্ষ। ফ্লাইওভার ও ফুটওভার ব্রিজের নিচে হাজার হাজার মানুষের দিন যাপন। রাজপথের ফুটপাতে রাত কাটে কত অসহায়ের। ওই রাজপথেই আবার লক্ষ কোটির মাটির দুর্গা কার্নিভালে হাঁটে। সত্যি এ আমার দেশ, আমার স্বাধীন ভারতবর্ষ। যে মা একদিন কেঁদেছিল সন্তান ভাত খায় না বলে, সেই রক্ত মাংসের মা আজও কাঁদে বৃদ্ধাশ্রমের 4 দেওয়াল ঘেরা ঘরে সন্তান ভাত দেয় না বলে। এ আমার স্বাধীন ভারতবর্ষ। এখানে আমরা এত স্মার্ট যে জিজ্ঞাসা করা হয় ফেসবুকে আছে কিনা, হোয়াটসঅ্যাপে আছে কিনা। জিজ্ঞেস করা হয় না সুখে আছে কিনা, শান্তিতে আছে কিনা। এখানে ইন্টারনেট পরিষেবা ফ্রিতে মেলে, এক মুঠো খাবারের জন্য করতে হয় হাহাকার। এমনই আমার দেশ, এমনই আমার ভারতবর্ষ, এমনই আমার 130 কোটির স্বাধীন ভারতবর্ষ। এ আমার দেশ, আমার স্বাধীন ভারতবর্ষ। স্বাধীন ভারতবর্ষের অদ্ভুত কিছু বাস্তব লাইন তুলে ধরলেন তৃপ্তিদি তার কবিতার মাধ্যমে। সামনেই আসছে স্বাধীনতা দিবস। সত্যি এই কবিতাটি শুনে মনে পড়ে যাচ্ছে এই লাইনগুলোর কথাই, যে সত্যিই তো আমরা কি আজকে দাঁড়িয়ে সত্যিই স্বাধীন?
চলে যাব তৃপ্তিদির পরবর্তী কবিতায়, কিন্তু তার আগে একটু কথা বলে নিই। কতদিন ধরে আবৃত্তি চর্চা চলছে? আমার ছোট থেকেই আবৃত্তি চর্চা চলছে। মাঝখানে আমাদের যা হয়, বিয়ে, পড়াশোনা মানে গ্র্যাজুয়েশন হতে না হতেই বিয়ে হয়ে যাওয়ার পরে কিছুদিন আমার বন্ধ ছিল, কারণ সংসার যা হয় আমাদের বাঙালি মেয়েদের। তারপরে আবার শুরু হয়েছে, চলছে র্যান্ডাম। লকডাউনে আমার মানে যেখানে শিখতাম সেখানে লকডাউনে শেখা সম্ভব হয়নি, আর মানে গিয়ে এসে সম্ভব হয়নি, মানে টিচার আর পারলেন না ওইভাবে অনলাইনে। তখন থেকে আমার বাড়িতেই চর্চা। এখনো আমার বাড়িতেই চ্যানেল, চর্চা আমার চলছে? চ্যানেল অনলাইন 2-3টে প্ল্যাটফর্ম আছে, প্লাস আমার চ্যানেল রয়েছে, প্লাস আমার গ্রুপের প্রোগ্রাম, সিজনাল প্রোগ্রাম এইসব হতেই থাকে। আমার সারা বছর এই কবিতায়, আমি কবিতা ছাড়া আর কিছু ভাবতে পারি না। বাহ, এইভাবেই আবৃত্তি চর্চা চালিয়ে যান। পরবর্তী কবিতা কি রেখেছেন? পরবর্তী কবিতা, আমাদের সমাজে সত্যি কথা বলতে কি, একটা বিধবা মেয়ে তার বয়স যত কমই হোক না কেন, তাকে কিভাবে চলতে হয়, কত খারাপ অবস্থার মধ্যে দিয়ে তাকে চলতে হয়, সেই রকমই একখানি কবিতা সুবোধ সরকারের শাড়ি। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টে ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসা সুর। তেজপাতা রং যে শাড়িটার, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতে ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টি ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তল পেটে ঢুকে গেল 12 ইঞ্চি। ওপর থেকে নিচে, নিচে নেমে ডান দিকে, যাকে বলে এল। পড়ে রইল খাবার। চিলিফিস থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি যখন ঘুমিয়ে, সে তার সমস্ত শাড়ি বের করে 6তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা, কিন্তু সেই থানও এক ছটকায় খুলে নিল 3জন পাড়ার মোড়ে। একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। পেছনে 3জন। সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। সত্যি শিহরণ জাগানোর মতন একটি কবিতা শোনালেন তৃপ্তিদি তার নিজের কণ্ঠে। পরবর্তী কবিতা কি থাকছে? সামনেই আমাদের দুর্গাপুজো চলে আসছে। রথ হয়ে যাওয়া মানেই কিন্তু দুর্গাপুজোর একটা বাজনা বেজেই যায়। তাই আমি আমার লাস্টের কবিতা রেখেছি অহো দুর্গে, মধুবনী চ্যাটার্জি। যে নারীর পিতৃ পরিচয় নেই, গোত্র বর্ণ কুল নেই, স্বামী নেই, সন্তান নেই, সেই নারী এক ভয়ানক অন্ধকারের বুকে সদর্পে দাঁড়িয়ে সুতীব্র ঘোষণায় বললে, অহং দুর্গে। প্রতিষ্ঠিত হলো তার পরিচয়। মহাকাল আনতশিরে তাকে বন্দনা করলেন, গ্রহণ করলেন তাকে মেঘে বিদ্যুতে, আলোয় অন্ধকারে, শুভে অশুভে, জীবনে মৃত্যুতে। যে মেয়েটি পরিচয়ের চালচিত্র নিয়ে চলে সমাজের অন্ধগলিতে, অমুকের কন্যা তমুকের স্ত্রী,
কুল বর্ণ গোত্রে গড়া, প্রতিদিন প্রতিদিন তার আঁচল ছেড়ে প্রতিনিয়ত তার নিথর হাতে ভাঙা শাখায় পরাজয়ের গ্লানি কুমড়ে ওঠে। তার খণ্ডিত দেহের উপর মহাকাল আত্মবিলাপ করেন, জাগো 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 বলে। কে জাগবে? কার হবে অকাল বোধন? অতৃপ্ত পিতৃকুল দু চোখ ভরে দেখুক, জেগে উঠেছে মেয়ে। তার কুল গোত্র বর্ণকে পদতলিত করে সমাজের কাঠামো ভেঙে সম্পর্কের চালচিত্র ছিঁড়ে পেরিয়ে আসছে ভয়ঙ্করী, উদযাপন করতে তার অস্তিত্বকে। মহাকাল আনত শিরে প্রশ্ন করবেন, কে তুমি? রণদুন্দুবির তালে কালোর বুকে আলোর প্লাবন এনে অনন্তের দিকে তার ত্রিনয়ন মেলে সে ঘোষণা করবে, আহম দুর্গে আহম দুর্গে। কেবল এক পক্ষ নয়, দুই পক্ষ নয়, সমস্ত পক্ষকাল জেগে থাকুক দেবী পক্ষ হয়ে। সমস্ত পক্ষকাল জেগে থাকুক দেবী পক্ষ হয়ে। বাছাই করা কয়েকটি সেরা সেরা কবিতা উপহার দিলেন আজকে আমাদেরকে তৃপ্তিদি। তৃপ্তিদি, ভীষণ ভালো থাকবেন। আপনার আবৃত্তির চর্চা এইভাবেই করে যাবেন। সংসার সামলে, পরিবার সামলে যেভাবে আপনি আবৃত্তি চর্চা করছেন বললেন, সেভাবেই করে যাবেন। অনেক শুভেচ্ছা রইল আমাদের ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে। আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।